আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা এবং এর প্রতিকার নিয়ে কথা বলে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো দন্তরোগ ও এর প্রতিকার নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ঈসা চৌধুরী, ডেন্টাল সার্জন ও রুট ক্যানেল ট্রিটমেন্ট বিশেষজ্ঞ, লেকচারার, ডেন্টাল ইউনিট, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আমরা শুরুতেই জানতে চাই কিভাবে মানুষ দাঁতের যত্ন নিতে পারে এবং দাঁতের যত্নে আমাদের আসলে করণীয়টা কি? একজন মানুষের দৈনিক 2বার দাঁত ব্রাশ করা উচিত। স্বাভাবিকভাবে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি রাতে ঘুমানোর আগে এবং সকালে নাস্তা করার পরে। কিন্তু এই টাইমটা যদি মানুষ ব্যবহার করে তাহলে অবশ্যই তার দাঁত ভালো থাকবে এবং স্বাভাবিকভাবে আরও বেশি ভালো থাকার জন্য প্রতি 6 মাস অন্তর অন্তর ডেন্টাল সার্জনের শরণাপন্ন হয়ে দাঁতের স্কেলিং করানো। তাহলে আপনি একটা ইম্পর্ট্যান্ট কথা বলছেন। আসলে আমরা সবসময় ব্রাশটা করি, দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, তারপর আমরা নাস্তা খেলাম। আসলে উচিত হচ্ছে রাতে একবার ব্রাশ করা এবং নাস্তা খাওয়ার আগে বা পরে, নাস্তা খাওয়ার পরে আমরা ব্রাশ করব। পরে রাতে আমরা ব্রাশ করে ঘুমালাম, কিন্তু রাতে ব্রাশ করার পর কিন্তু কিছুই খাওয়া যাবে না। আমি রাতে ব্রাশ করলাম, আবার একটু পরে ফ্যামিলির কেউ নাস্তা নিয়ে আসলো, মিষ্টি নিয়ে আসলো, খেলে হবে না। আসল সত্যটা আমরা ঢুকিয়ে ফেললাম, ইনজেক্ট করে ফেললাম। স্বাভাবিকভাবে আমরা যদি রাতে ব্রাশ করে ঘুমাই, যদি পরে কিছু না খাই ব্রাশ করার পরে, তাহলে রাতে ঘুমের মধ্যে আমি আপনি তো কিছু খাচ্ছি না, অথবা আমাদের জনগণ তো কিছুই খাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার কোনো মানে হয় না। তাহলে একটু কুলি করে মুখটা ফ্রেশ করে দেন আপনার নাস্তা খেয়ে তারপর ব্রাশ করবে। অনেক রোগীদেরকে আমরা বলতে শুনি দাঁতে পোকা, আমার দাঁতে পোকা হয়েছে। এই দাঁতে পোকা জিনিসটা আসলে কি? আসলে এই ধারণাটা মেইনলি আমাদের গ্রামাঞ্চলেই বেশি। দাঁতে পোকা আসলে আমরা গ্রামাঞ্চলে যারা স্বল্প শিক্ষিত মানুষ অথবা যারা একেবারেই স্কুলে যায়নি তাদের কাছ থেকে এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়া যায়। আমি আপনি যখন ছোট ছিলাম, আমরা যারা গ্রামে বড় হয়েছি তারাও কিন্তু টুকিটাকি শুনেছি এই ব্যাপারটি। আপনারা মেইনলি কয়েকটা জিনিস আমরা শুনতে পাই, সেটি হচ্ছে ধরেন মানে দুর্বাঘাস, তুলা, এইসব জিনিস ব্যবহার করে এক ধরনের পোকার মতো জিনিস বের করে ফেলে। এটা কিন্তু যারা দেখেছে তারা বলছে সত্যি, কিন্তু আমাদের সায়েন্টিফিক যেই ধারণা, বৈজ্ঞানিক যে ধারণা, সেটি কিন্তু ওই জিনিসটি সম্পূর্ণভাবেই মিথ্যা প্রমাণিত করেছে। আমি নিজেও এখন ধরেন 25-26 বছর আমার আজকে ডাক্তারি জীবন, আমি কখনো একটি পোকা দেখিনি। অথবা আপনি যদি কোনো রোগীকে জিজ্ঞেস করেন, দাঁতের রোগীকে, তারা কখনোই বলবে না যে মুখের মধ্যে কোনো পোকা মুভমেন্ট করেছে, সে ফিল করেছে। ওই কোয়াকের কাছে যাওয়া ছাড়া, অথবা ওই যারা পোকা ফেলে তাদের কাছে যাওয়া ছাড়া। যদি সত্যিকার অর্থেই থেকে থাকতো তাহলে অবশ্যই একটা মানুষ তার মুখেই ফিল করতো কোনো না কোনো সময়। আরেকটি কথা আমরা আপনাদের মুখেও শুনি, বা যারা ডেন্টাল সার্জন অথবা আমরা বিজ্ঞাপনেও শুনতে পাই যে দাঁতের সেন্সিটিভিটি। এই দাঁতের সেন্সিটিভিটি বিষয়টা কি এবং কোনো রোগীর দাঁতের সেন্সিটিভিটি কিরকম, এটা আসলে আপনারা কিভাবে নির্ণয় করেন? দাঁতের সেন্সিটিভিটি হচ্ছে আপনার ধরেন যেই কারণে হয় সেটি হচ্ছে দাঁতের এনামেল সম্বন্ধিত, হয়তো আপনি শুনেছেন। দাঁতের যে ক্রাউনের যেই সবার উপর থেকে এনামেল, যেটি একটা মানব শরীরের সবচেয়ে বেশি শক্ত স্ট্রাকচার, এনামেলটা যখন ক্ষয় যায় তখন আসলে দাঁতের শিরশির অনুভব হয়, সেটাকে আমরা দাঁতের সেন্সিটিভিটি বলি। যেমন ধরেন সাধারণত মানুষ যারা কোল্ড ড্রিঙ্কস বেশি খায়, তরল যেসব বাজারে যেসব তরল পানীয় পাওয়া যায়, ওই পানীয়গুলো অতিরিক্ত পরিমাণ খেলে, অথবা সাইট্রিক অ্যাসিড জাতীয় ফ্রুটস যেমন লেবু, আমড়া, এই সব জিনিস খেলে কিন্তু দাঁতের এনামেল ক্ষয় যেতে পারে। তাহলে সেক্ষেত্রে যখন এনামেল ক্ষয় গিয়ে যখন ডেন্টিনটা এক্সপোজড হয়, দাঁতের সর্বোপরে এনামেল, তারপর হচ্ছে ডেন্টিন, এরপরে হচ্ছে ডেন্টাল পাল্প বা দন্তমজ্জা যেটিকে আমরা বলি। যখন এনামেল ক্ষয় গিয়ে ডেন্টিনে যায় তখন শিশির অনুভব হয়। পরবর্তী যখন ডেন্টিন পাস করে যখন দন্তমজ্জায় যেটি ইনভলভ হয় অথবা দন্তমজ্জাটি ওপেন হয়ে যায়, তখন এই মানুষের তীব্র ব্যথা হয়।
যে রুট ক্যানেল শুনলে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে, যেমন আমাদের অনেকেরই ধারণা হচ্ছে রুট ক্যানেল বেশ ব্যয়বহুল, অনেকবার ডাক্তারের কাছে যেতে হয়, অথবা রুট ক্যানেল করার সময় দাঁতে প্রচণ্ড ব্যথা পায়। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন আসলে। রুট ক্যানেল ট্রিটমেন্টে অনেকবার যেতে হয়, এটা আসলে সম্পূর্ণ সত্য নয়। যেমন কিছু যেসব দাঁতে অনেকটা একদম অ্যাকিউট অবস্থা, একদম ফ্রেশ কেস, ধরুন কোনো পেরিএপিক্যাল লেশন নাই, কোনো এক্সুডেট নাই, পাস নাই, পুজ নাই, তাহলে ওই সব দাঁতে আমরা ওয়ান সিটিংয়ে, সিঙ্গেল সিটিংয়ে আমরা রুট ক্যানেল শেষ করতে পারি। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। আচ্ছা। লাগতে পারে একদিনে রুট ক্যানেল শেষ করা সম্ভব, যদি ভিতরে ইনফেক্টেড না থাকে টিস্যুগুলো। আর আরেকটা জিনিস কি, যদি ইনফেক্টেড থাকে অথবা পুজ থাকে, তাহলে সেক্ষেত্রে কখনোই সিঙ্গেল ভিজিটে রুট ক্যানেল করা উচিত নয়। আমরা অনেক সময় আমরা মানে অতি মুনাফা লাভের জন্য, অথবা একটা রোগী বিদেশ চলে যাচ্ছে, তাকে আমরা ইনফেক্টেড কেসে সিঙ্গেল ভিজিট রুট ক্যানেল করে দিলাম, একদিনে করে দিলাম, মুনাফা অতিরিক্ত মানে মুনাফার জন্য, তাহলে এইটা সম্পূর্ণভাবে হারাম, এটা উচিত না। উনি অনেক বেশি সাফার করবেন যদি সিঙ্গেল ভিজিটে যদি ইনফেক্টেড কেস সিল করে দেন। সেক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত, আমাদের বোঝা উচিত কোন দাঁতটা ইনফেক্টেড, কোন দাঁতটা ইনফেক্টেড হয় নাই, এখানে পেরিএপিক্যাল লেশন নাই অথবা কোনো পাস নাই, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল ভিজিট করতে পারি। মানে ম্যানুয়াল যদি আমরা রুট ক্যানেল করি, ম্যানুয়ালি মানে উন্নত রোটারি ইনস্ট্রুমেন্ট ছাড়া, অথবা নর্মাল জিপি যে জিনিসগুলো দিয়ে, যে ম্যাটেরিয়ালসগুলো দিয়ে রুট ক্যানেলের যে দন্তমজ্জা যে অংশ অবস্থান করে, ওই অংশটা যদি সাবস্টিটিউট যে ম্যাটেরিয়ালসটা দিয়ে আমরা সেটাকে আমরা ডেন্টালের ভাষায় আমরা গাঁটাপারচা পয়েন্ট বলি, ওই গাঁটাপারচা ম্যানুয়ালটা যদি আমরা ইউজ করি, ম্যানুয়ালি যদি আমরা দাঁতের ক্যাভিটি প্রিপারেশন করি, তাহলে সেক্ষেত্রে অনেকটা আমরা প্রায় অর্ধেক প্রাইসে আমরা কিন্তু রুট ক্যানেলের রেট নিই। সেটা সাধারণত আমাদের এখন জুনিয়র ডেন্টিস্টরা ওইভাবেই কাজ করছে। আমরাও মাঝে মধ্যে করতে হয়, কারণ ওই যে বললাম না, ফিনান্সিয়াল কন্ডিশনের উপর দুটি অপশনে খোলা আছে। আমার মতে উন্নত যদি একটা রোগী যদি সামান্য কিছু ব্যয় যদি একটু বেশি করে, তাহলে অনেক ভালো একটা ট্রিটমেন্ট পেতে পারে। বুঝতে পেরেছি, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আমি আপনাকে করতে চাই, সেটি হচ্ছে অনেক সময় তো বিভিন্ন কারণে দাঁত ফেলে দিতে হয়। দাঁত যখন ফেলে দেওয়া হয়, ওই দাঁতটা কি রিপ্লেস করা উচিত বা রিপ্লেস করতে হবে, এ ধরনের কোনো কিছু কি আছে? আর আরেকটি প্রশ্ন এটার সাথেই, অনেকে বলে থাকে যে দাঁত যখন তুলে ফেলা হয় তখন চোখের ক্ষতি হয় বা চোখের ব্যথা করে। এটা আমাদের গ্রাম অঞ্চলে আমরা প্রায় শুনতে পাই। এই জিনিসটা নিয়ে যদি আপনি আমাদেরকে একটু এক্সপ্লেইন করতেন। আমরা সাধারণত আক্কেল দাঁতটা যদি একটা রোগীর ফেলতে হয়, অথবা আমরা ফেলে দিই রোগীর মানে ইচ্ছে অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে সেটা রিপ্লেস করতে হয় না আক্কেল দাঁত। আর যদি আক্কেল দাঁত ছাড়া সামনের আক্কেল দাঁতের সামনে যে 7টি দাঁত আছে, 7টি করে 14টি দাঁত, নিচে দুইটি আক্কেল দাঁত, উপরে 2টি আক্কেল দাঁত, সাধারণত 32টি দাঁত উঠলে এই আক্কেল দাঁত 4টা উঠে। তাহলে আক্কেল দাঁত 4টা বাদ দিয়ে একটা মানুষের যদি 32টি দাঁত থাকে, তাহলে সেক্ষেত্রে সামনে দাঁতগুলোর কোনো দাঁত যদি মিসিং হয়, আমাদের যেটি মানে আমরা অবহেলা করে অনেক সময় আমরা দাঁতটা রিপ্লেস করি না, কিন্তু অবশ্যই রিপ্লেস করা উচিত। রিপ্লেসটা অনেকভাবে করা যায়। যেমন ধরেন একটা মানে যদি উন্নত চিকিৎসার কথা বলি, সেটা আপনি অনেকে শুনে থাকবেন যে ডেন্টাল ইমপ্লান্ট করে। আবার ডেন্টাল ইমপ্লান্ট কিন্তু আবার কিছু রোগীর জন্য কন্ট্রাইন্ডিকেটেড, যেমন ডায়াবেটিক পেশেন্টদের কন্ট্রাইন্ডিকেটেড, ধরেন আপনার যারা স্মোকিং করে তাদের জন্য কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে আবার এটি করার পরে, ইমপ্লান্ট করার পরে কিন্তু ওরাল হাইজিনটা খুব সতর্কতার সহিত মেনটেন করতে হয়। তাহলে এই সব কিছু মেনটেন করে যদি রাখা যায়, তাহলে ইমপ্লান্ট করতে পারে রোগী। ইমপ্লান্ট হচ্ছে অনেক ব্যয়বহুল, সেটি নিয়ার অ্যাবাউট খুব ভালো একটা ইমপ্লান্ট যদি লাগায় প্রায় 1 লক্ষ টাকার একটা ইমপ্লান্ট খরচ হয় আনুমানিক। অনেকে আরও বেশি নেয়, অনেক জায়গায় অনেকটাই সামান্য কম নেয়, কিন্তু আনুমানিক 1 লক্ষ টাকা খরচ হয়। তবে ইমপ্লান্টের ক্ষেত্রে আমি এই জায়গা থেকে রুগীদেরকে বলবো, অবশ্যই ইমপ্লান্ট যদি করান, ওই ইমপ্লান্টের যারা বিশেষজ্ঞ তাদের হাত দিয়ে করবেন। আমাদের দেশে দেখা যায় আমরা অল্প ট্রেনিং করে এই ধরনের চিকিৎসা নেমে পড়ে, এটা অবশ্যই একটি গর্হিত কাজ। একটা রুগীর ইমপ্লান্টে অনেক অভিজ্ঞতার দরকার আছে, অনেক পড়াশোনার দরকার আছে। আমি মনে করি যারা ওই ক্ষেত্রে স্পেশালাইজড তাদের শরণাপন্ন হওয়াটা আসলে ভালো। বুঝতে পেরেছি। আরেকটি হচ্ছে আমরা ওটি যদি করতে পারি, আমরা তাহলে ব্রিজ করি।
আরেকটি কোয়েশ্চেন আমি আপনাকে করতে চাই, সেটা হচ্ছে অনেক সময় আপনারা কিছু রোগী পান, হয়তো অ্যাক্সিডেন্টের রোগী অথবা স্পোর্টস ইনজুরির রোগী অথবা ট্রমার রোগী, তারা দাঁতের বিভিন্ন ইনজুরি নিয়ে আপনাদের কাছে আসেন। জি। এই রোগীগুলো আপনারা কিভাবে আসলে ম্যানেজ করেন? আপনি ভালো একটা কথা বলছেন। আসলে এই রোগীগুলো আমরা অনেকটা বেশি পাই, যে স্পোর্টস ইনজুরি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের যে ইনজুরি হয় দাঁতের, যদি দাঁতের এনামেলের যদি একটি কোণা ভেঙে যায়, তো ক্রাউনের দাঁতের আমরা যে অংশটা আমাদের দেখা যায় মুখের মধ্যে, সেটাকে আমরা ক্রাউন, আর রুট তো ভিতরে ভিতরে থাকে, থাকে, রুট তো আমরা দেখি না। তো ক্রাউনের যদি একটি খুব সামান্য অংশ যদি একটা ক্র্যাক করে অথবা কোণা ফ্র্যাকচার ভেঙে হয়, যায়। তাহলে সেক্ষেত্রে অনেক সময় আমরা জুডিশিয়াল গ্রাইন্ডিং বলি, আমরা একটা ফিনিশিং অথবা পলিশিং বাদ দিয়ে, ফিনিশিং বাদ দিয়ে আমরা এটাকে স্মুথ করে দিই। আরেকটি এটার অপশন আছে, সেটা হচ্ছে এখানে অ্যাসিডিচ কম্পোজিট ফিলিং করতে পারি, অ্যাসিড দিয়ে ইচিং করে ওখানে আমরা কম্পোজিট ফিলিং করতে পারি। এটা হচ্ছে একটি ট্রিটমেন্ট। যদি ফ্র্যাকচারের অংশটা এনামেল ক্রস করে যদি ডেন্টিন সহ ইনভলভ হয়, সেক্ষেত্রে আমরা অ্যাসিডিচ কম্পোজিট করতে পারি। মানে অ্যাসিড যে কম্পোজিট ফিলিং বলেন, সেখানে আমরা অ্যাস্থেটিক ফিলিংও বলি। মানে বাজারে এখন অনেক ধরনের ফিলিং আছে। যে অ্যাস্থেটিক ফিলিংগুলো আছে সেগুলো একটু কস্টলি, সেগুলো আবার একটু সুবিধা হচ্ছে যে একেবারে দাঁতের সাথে ম্যাচিং হয়ে যায়। সেক্ষেত্রে রুগীরও খুব খুশি হয় যে তার দাঁতে যে আগে ফ্র্যাকচার হয়েছে অনেক সময় বোঝাই যায় না। তারপর ধরেন যদি গ্লাস আনামার ফিলিং করে, তাহলে সেই ফিলিংগুলো কিন্তু একটু ক্ষণস্থায়ী। তাহলে রুগীকেও ফিলিং কোনটা করতেছে সেটাও আবার সতর্ক থাকতে হবে, বুঝতে হবে। মানে ওনারও বুঝতে হবে যে আসলে উনি কি ধরনের কি কাজ করাতে বা ডাক্তারকে দিয়ে করাতে যাচ্ছেন। আরেকটি প্রশ্ন আমি আপনাকে করতে চাই, সেটা হচ্ছে আমাদের অনেকের দাঁত দেখা যায় উঁচু নিচু, আঁকা বাঁকা, অথবা দুই দাঁতের মধ্যে ফাঁক থাকে। এই রোগীগুলোকে আপনারা কিভাবে ম্যানেজ করেন? অনেক সময় দুই দাঁতের মধ্যে ফাঁক থাকে, তাহলে অনেক সময় যে আমাদের গ্রামাঞ্চলে অনেকেই বলে যে এই দুই দাঁতের মধ্যে ফাঁক থাকলে তাদের হাজব্যান্ড মারা যায়, মেয়েদের বিশেষ করে। জি। এটাকে একটা কুসংস্কার আছে। মানে আমরা প্র্যাকটিসিং লাইফের শুরুতে আসলে যখন গ্রামে যখন আমরা চেম্বার শুরু করি, তখন আসলে এই ধরনের রোগগুলো আমরা বেশি পেতাম। বিয়ের আগে আগে ঠিক আমাদেরকে মা বাবারা তাদের মেয়েদেরকে নিয়ে আসতো, বাবা তাড়াতাড়ি এটা আমাদেরকে এই ফাঁকটা কীভাবে ঠিক করা যায়। তখন আমরা ওই দাঁতের যেই স্পেসিং আছে আমরা মিডিয়াল ডায়াস্টামা বলি, তাহলে ওই ডায়াস্টামা ক্লোজার আমরা বিভিন্নভাবে করতে পারি। সেটা হচ্ছে আমরা লেমিনেশন করতে পারি, ফিলিং করতে পারি, অথবা আমরা ক্রাউনিং করতে পারি। এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি ট্রিটমেন্ট। এটা অ্যাকচুয়াল ট্রিটমেন্ট কিন্তু অর্থোডন্টিক যারা আছে, অর্থোডন্টিক ট্রিটমেন্ট যারা করে, অর্থোডন্টিস্ট, ওই লাইনের স্পেশালিস্ট, FCPS করা অর্থোডন্টিস্টের কাছে অবশ্যই ব্রেসিং বলেন এইসব করা উচিত। আমরা ওই যে আগে পুরনো কথায় আসি আপনার, আমরা খুব ভুল করে থাকি যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ডাক্তারের কাছে যাই না। ওই স্বল্প দিনের ট্রেনিং করা ডাক্তার সেই অর্থোডন্টিস্টের কাজ শুরু করে দিল। এটা আসলেই রুগীর জন্য খারাপ। এটা আমরা মনে করি আমাদের ডাক্তার সমাজের জন্য খারাপ যে আমরা ম্যাল প্র্যাকটিস করতেছি। আমরা ওই সাবজেক্টের অরিজিনাল ডাক্তার না হয়ে কখনোই ওই সাবজেক্ট ট্রিটমেন্ট দেওয়া, স্বল্প ট্রেনিং নিয়ে ট্রিটমেন্ট দেওয়া উচিত না। ধরেন আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের দাঁতের ফাঁকে যখন ফুড পার্টিকেলস বা কোনো খাবার দাবার আটকে যায়, আমরা টুথপিক ইউজ করি বা বিভিন্ন ধরনের কাঠি ইউজ করি। এটা তো আসলে আমার মতো একেবারে বাস্তবসম্মত বা এবং বিজ্ঞানসম্মত না। কিভাবে এই খাওয়াগুলো আসলে আমরা রিমুভ করতে পারবো বা পদ্ধতিটা কি? আসলে আমাদের দাঁতের খাবারটা তখনই থাকে যখন আমরা ম্যাক্সিমাম মানুষই আমরা যখন সঠিকভাবে ব্রাশ করি না। সঠিকভাবে দাঁত ব্রাশ করার যে টেকনিক আছে, সেই টেকনিকে যদি আমরা দাঁত ব্রাশিং করি, তাহলে অবশ্যই ম্যাক্সিমাম খাবারেই ক্লিন হয়ে যায়। আর বাকি যেটুকু থাকে অবশ্যই আমাদের প্রতিটি খাবারের পরে ফ্লসিং করতে হবে, ডেন্টাল ফ্লসিং। ডেন্টাল ফ্লস আলাদা পাওয়া যায়। আমরা বলি কখনোই টুথপিক অথবা কোনো ধরনের মেটাল, অনেকে তো মেটাল ইউজ করে। আমরা একসময় আপনি নিজেও দেখবেন একসময় বাজারে কিন্তু 3 কোণার একটা মেটাল পাওয়া যায়, লোহার। এটি কিন্তু অনেক একটা ভয়ঙ্কর একটা জিনিস, যেখান থেকে আপনার অনেক রোগ বাহিত হতে পারে যেই মেটালের নিডলের যে প্রিকের মাধ্যমে। তাই আমরা বলবো যে প্রতি খাবারের পরেই আমাদের ব্রাশ করা উচিত এবং ফ্লস করা উচিত। আমরা একটু জিনিস দেখতে পাই, যারা নিয়মিত স্মোকিং করেন অথবা পান সুপারি খান অথবা দেখা যাচ্ছে চা কফি পান করেন, ওনাদের দাঁতে দাগ পড়ে যায়, যেটাকে আমরা স্টেনিং বলে থাকি। এই স্টেনিংয়ে যখন রোগীগুলো আপনাদের কাছে আসে, আপনারা কিভাবে রোগীগুলোকে ম্যানেজ করেন?
আমরা রুগীগুলোকে প্রথম বলি যে আপনার যেহেতু স্টেন পড়ে গেছে, সেই আপনি নিশ্চিতভাবে দেখা যায় সে স্কেলিংটা মেনটেন করে না, তার অবশ্যই 6 মান্থলি আমরা স্কেলিংটা মেনটেন করতে বলি, সাথে আমরা পলিশিংটা করে ফেলি দাঁতে, তাহলে স্টেনটা চলে যায়। আর রুগীকে আমরা উপদেশ দিই যে আপনার যে খাবারগুলো থেকে সাধারণত, যেমন ধরেন স্মোকিং, যেটি শরীরের জন্য খারাপ, তখন আমরা রুগীকে বলি যে আপনি স্মোকিংটা পরিহার করুন। আরেকটি জিনিস আপনাকে জানতে চাই, আমি দেখা যাচ্ছে ইদানিং ইয়াংদের মধ্যে এবং বাচ্চাদের মধ্যে সফট ড্রিঙ্কস খাওয়ার প্রবণতা খুব বেশি। সফট ড্রিঙ্কস আসলে বাচ্চাদের দাঁতের বা একটা মানুষের দাঁতের কতটুকু ক্ষতি করতে পারে? একটা সফট ড্রিঙ্কস আসলে অনেক বেশি ক্ষতিকর, দাঁতের চেয়ে বেশি শরীরে। আপনি আপনি হয়তো আপনার ধারণা আছে, আমাদের দর্শকদের অনেকের ধারণা আছে, একটা যে আমাদের বাজারে যে কোক পাওয়া যায়, আমরা শুনেছি সেটিতে একটা কোকে 18 চামচ চিনি ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়, মানে সমপরিমাণ ক্ষতি হয়ে যায়। তাহলে কী পরিমাণ চিনি আমরা ইনটেক করছি, এই চিনিকে কিন্তু আমরা বৈজ্ঞানিক ভাষায় এখন হোয়াইট পয়জন বলি। তো সুতরাং এই হোয়াইট পয়জন অবশ্যই আমাদের শরীরের জন্য খারাপ। আর যেটি আরও অন্যান্য যে উপাদানগুলো আছে, সেটি থেকে দাঁতের এনামেল ক্ষয় যায়, এনামেল ক্ষয় যে দাঁতের সেন্সিটিভিটি ডেভেলপ করে, যে কারণে আমরা বাচ্চাদেরকে বলবো এবং না খেতে, এবং গার্জিয়ানদেরকে বলবো আপনাদেরকে বুঝান, বাচ্চাদেরকে বুঝিয়ে আপনাদের এইসব খাবার থেকে বিরত আপনাদের থাকার জন্য। বাচ্চাদেরকে বিরত রাখেন। আরেকটি প্রশ্ন আমি আপনাকে করতে চাই, অনেক সময় দেখা যায় যে কিছু রোগী আপনাদের কাছে আসছে মাড়ি ফোলা নিয়ে অথবা মাড়ি দিয়ে রক্ত যাচ্ছে, এটার কারণটা কি আসলে? এই যে মাড়ি ফোলা অথবা মাড়ি দিয়ে রক্ত পড়ে, এটা আমরা জিঞ্জিভাইটিস বলি, পেরিডন্টাইটিস বলি ডেন্টালের ভাষায়। জি। এই জিঞ্জিভাইটিসে আপনার ধরুন দাঁত ব্রাশ করার সময় রুগী তার ব্রাশে রক্ত দেখবে, অথবা ব্রাশ করার পর কুলি করতে যাবে তখনই রক্ত দেখবে। তখন এই পেরিডন্টাল যেই মেমব্রেন আছে, যে লিগামেন্ট আছে, সেই লিগামেন্টে যখন এখানে ইনফেক্টেড হয়, তখন এখানে সোয়েলিং হয়ে যায়। তখন এই রুগীগুলোকে আমরা বলি যে আমরা নিয়মিত স্কেলিং করতে, যে 6 মান্থলি, তখন এই রোগ থেকে আমরা সাথে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিই। এভাবে আমরা রুগীগুলোকে ভালো করি। যদি একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে একটা রুগী সঠিকভাবে দাঁত ব্রাশ করে এবং সঠিকভাবে অ্যান্টিবায়োটিকের ডোজটি যদি সে কাভার করে, আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম ক্ষেত্রেই রুগী ভালো হয়ে যায়। একজন মানুষ বা একজন রোগী আসলে কতদিন পর পর একজন ডেন্টাল সার্জনের কাছে চেক আপের জন্য যাওয়া উচিত? অবশ্যই 6 মাস পর প্রতিটি মানুষের 6 মাস পর চেক আপ করা উচিত। আমাদের উন্নত দৃশ্যে আপনারা অনেকের একেবারে তাদের হেলথ কার্ডে লেখাই থাকে 6 মাস পর যে দাঁতের ডাক্তারের শরণাপন্ন হতে এবং স্ক্যালিংটা করতে বলে তাদেরকে। আর আমাদের দেশে তো আসলে আমরা এই প্র্যাকটিসটা খুব কম করি। তবে আমাদের এই ফ্লোর থেকে আমরা রুগীদেরকে আহ্বান জানাবো, অথবা সাধারণ মানুষদেরকে আহ্বান জানাবো, আপনারা অবশ্যই 6 মান্থলি স্কেলিংটা করবেন। তাহলে আপনাদের দাঁতে এই যে ক্যারিজ হওয়া অথবা রুট ক্যানাল পর্যন্ত ব্যয়বহুল চিকিৎসাগুলো পর্যন্ত যেতে আপনাদের হবে না। আপনারা অল্প টাকায় আপনাদের দাঁতটা ভালো রাখতে পারবেন, এবং ধরেন আপনার বয়স 80-90 হয়ে যাবে, ইনশাল্লাহ আপনার সব দাঁতই থাকবে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন, সঠিকভাবে দাঁত ব্রাশ করেন। কোন খাবারগুলো আসলে হেলদি, যেগুলো আসলে আমাদের দাঁতের যত্নে কাজে লাগবে? রিফাইন্ড কার্বোহাইড্রেট আমরা খাচ্ছি। আগের কার্বোহাইড্রেটগুলো অত রিফাইন্ড ছিল না, বাজারে যেসব পাউরুটি অথবা অন্যান্য বিস্কিট পাওয়া যেত। কিন্তু আরেকটি জিনিস, আগে আমরা আখ কিন্তু নিজেরা দাঁত দিয়ে ছিলে খেতাম, জি। এবং আখ খাওয়ার প্রবণতাটা খুব বেশি ছিল গ্রামে। হ্যাঁ। এখনকার বাজারে তো আসলে আখ খুব শহরে খুব কম পাওয়া যায়, পাওয়া গেলেও এটা মিডল ক্লাস অথবা লোয়ার মিডল ক্লাসটা খায়। আমার মনে হয় না একটা ধনী লোকের বাসায় আখের একটা টুকরা ঢুকে, আমার মনে হয় না। যাই হোক, আমাদের মিডল ক্লাসেরও এখন কিন্তু আখ খাওয়ার প্রবণতাটা অনেক কমে গেছে। যদি এই যে আখটা অনেক যে আখের যে আঁশগুলো আছে, আপনি একটা আখ যদি চাবাই, তাহলে দাঁত অনেক অটো ক্লিন হয়ে যায়। আপনি একটা মানুষ যদি আখ খায়, তাহলে তার স্টেন প্লাগ ওই আখের যেই ছোবরাগুলো থাকে, সেটির সাথে কিন্তু দাঁত অটো ক্লিন হয়ে যায়। এই ধরনের ফাইবার জাতীয় খাবারগুলো আমাদের, মানে আমরা বলতে চাচ্ছি যে ফাইবার জাতীয় খাবার যদি আমরা বেশি খাই, তাহলে অবশ্যই দাঁতে ক্যারিজ হওয়ার প্রবণতাটা অনেকাংশে কমে যাবে। আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে একটু বিদায় নিন। আমাদের আসলে প্রতিদিন একটা মানুষের সঠিকভাবে দাঁত ব্রাশ করা উচিত। আসলে আমরা 2 বার বলেছি, সেটি হচ্ছে মিনিমাম, কিন্তু 3 বার করতে পারলে আরও ভালো।
তবে দাঁত ব্রাশ করতে গিয়ে একটি জিনিস খেয়াল রাখতে হবে আপনাদেরকে, অবশ্যই নরম ব্রাশ ব্যবহার করতে হবে এবং উন্নত মানের ব্রাশ ব্যবহার করতে হবে। সাধারণত আপনি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অন্তত 2 মিনিট আপনাকে ব্রাশ করতে হবে, 2 মিনিটের বেশি কখনোই নয়। অনেক সময় আমরা দেখি যে রুগীদের যে বিভিন্ন হিস্ট্রি পেলে, মানে দাঁত ব্রাশ করার ইতিহাস পেলে কিন্তু অনেক সময় ধরে রুগীরা ব্রাশ করে 5 মিনিট 10 মিনিট পর্যন্ত। ওরা মনে করে যে এটা অনেক ক্রেডিটের ব্যাপার। আসলে কোনো ক্রেডিটের ব্যাপার নয় বেশিক্ষণ ব্রাশ করা। বেশিক্ষণ ব্রাশ করা মানে আপনার দাঁতকে আপনি নিজে 12টা বাজিয়ে ফেলতেছেন, আপনার এনামেলকে আপনি আপনার ব্রাশের মাধ্যমে আপনি ক্ষতি করে দিচ্ছেন। সুতরাং 2 থেকে 3 মিনিটের মধ্যে অবশ্যই আপনি আপনার ব্রাশ শেষ করতে হবে এবং সঠিকভাবে দাঁত ব্রাশ করতে হবে এবং দৈনিক অন্তত 2বার ব্রাশ করতে হবে। 3বার করতে পারলে আরও ভালো, 2বার ব্রাশ করতে হবে, সাথে ডেন্টাল ফ্লস ইউজ করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম দন্ত রোগ এবং এর প্রতিকার সম্পর্কে। আশা করি আজকের পর্বের মাধ্যমে আমাদের অনেক অজানা জিনিসই আমরা জানতে পারবো এবং ডাক্তার ঈসা চৌধুরী যেভাবে আমাদেরকে সাজেস্ট করলেন, যেভাবে উপদেশ দিলেন, এই উপদেশগুলো যদি আমরা মানতে পারি অনেকাংশে আমাদের দাঁতের রোগ কমে যাবে এবং আমরা আসলে সুস্থ একটি দাঁত নিয়ে থাকতে পারবো। আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।